রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর উখিয়ায় ঘুরে দেখবেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের সম্মতির বিষয়ে সন্দিহান আশ্রিতরা, প্রত্যাবাসন পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান। বাংলাদেশের ৩ লাখ টন ১৪ লাখের উপরে আছে। আবি একখান হেত লাই বুঝি দে তাতো হতান ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন খতে লয়ে যাবো দেহান। মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন উপস্থাপন, দেশে ফিরে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বললেন মন্ত্রী। চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার পরিবহন শ্রমিকরা, সরকারি দলের লোকদের বিরুদ্ধে অভিযোগের তীর জামাত আমিরের, কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা। 1 বছর ধরে বন্ধ অফিস ভাড়াও, ব্যাহত হচ্ছে আহতদের চিকিৎসা, দ্রুতই সমাধানের আশা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী, সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন, দীর্ঘ অপেক্ষার পরও না পেয়ে বিপাকে যানবাহন চালকরা। এবং বাড়ছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা, রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞদের উদ্বেগ, দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছায় গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্পের বিশেষ দূত। বেলা 12টার কিছু আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সার্জিও গোর। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় উখিয়ার উদ্দেশ্যে রওনা করে গাড়িবহর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে 14 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। সূচি অনুযায়ী উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন বিশেষ দূত। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন গোর। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ট্রাম্পের দূত মার্কিন প্রেসিডেন্টের এই দূত। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাতুন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেত লাই বুঝি দে তাতো হতান ক্লিয়ার করা উড়বে দে বাকি গিন খতে লয়ে যাবো দেহান। 2 নম্বর লয়ে যাবো দি কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ, একতান ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেইগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের
পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এরই মধ্যে তিনি বেলা 11:55 কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি গাড়িবহর যুগে কক্সবাজার উখিয়া আসেন এবং সেখানে নর্থ এন্ড যে ক্যাফে রয়েছে সেখানে 20 মিনিট মতো তিনি সেখানে বসেন এবং বসে পরে সেখানকার আসলে পরিস্থিতি সবকিছু বোঝার পর এখন কিন্তু তিনি রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে প্রবেশ করেছে এবং তিনি প্রবেশ করার পর প্রথমে ক্যাম্প 8-এ যাবেন। সেখানে একটি টাওয়ার রয়েছে, সেই টাওয়ার থেকে পুরো মেগা ক্যাম্প, যেটি বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির বলা হচ্ছে, সেই শিবিরটি কিন্তু পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পর তিনি বেশ কিছু ডিস্ট্রিবিউশন সেন্টার, স্বাস্থ্য খাত এবং যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে এই যে যেহেতু যুক্তরাষ্ট্রের একজন বিশেষ দূত এসেছেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গাদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। সে রোহিঙ্গারা যেটা বলছে, যেহেতু আসছে দীর্ঘ 9 বছর যে দীর্ঘ প্রতিকার প্রত্যাবাসন, সেটির বিষয়ে কোনো একটি তারা আশানুরূপ একটি তার কাছ থেকে বার্তা পাবেন এবং তারা স্বদেশে ফেরার কোনো ধরনের যে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন, সেই জিনিসটা বারবার তারা বলছে দীর্ঘ 9 বছর হয়ে গেছে তারা ক্যাম্পের কাঁটাতারের ভিতর তাদের যে জীবন সেটি অনেকটাই কষ্টে কাটছে। এখন তারা স্বদেশে ফিরতে চায়। সেই ফিরে যাওয়ার যে বিষয়টি সেটি যে যুক্তরাষ্ট্র অনেকটাই সহায়তা করতে পারবে তারা সেটি মনে করছে। তবে আমরা এই যে সার্জিও গোরের নেতৃত্বে 14 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছে। তো এই ছিল আমার কাছে ক্যাম্প এলাকা থেকে সবশেষ। উখিয়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল যুক্ত ছিলেন। অন্য প্রসঙ্গ, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নৃশংস দমনপীড়ন ও হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সরকারের পক্ষ থেকে একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে প্রস্তাব দেয়া হলেও মিলছিল না ইতিবাচক কোনো সাড়া। এপ্রিলে দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। এরই ধারাবাহিকতায় ভারতের নতুন উদ্যোগের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা জানায়, বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির 9ম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে, সে বিষয়টি জানার পর এ নিয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটা পৃথিবীর কোথাও নাই। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মর্মবেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফ্যাসিবাদের একটা বড় হাতিয়ার তৈরি করেছিল, যখন প্রমাণ হয়ে গিয়েছিল এটা ব্যবসা ছাড়া কিছু নয়, তখন তারা পালিয়ে গিয়েছিল। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর এতে সরকারি দলের লোকজন জড়িত বলেও দাবি তার। সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান তার। সরকার যদি সত্যিই গণতান্ত্রিক হয় তবে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। সরকার নিজেই দুর্নীতি বাড়ার কথা স্বীকার করছে উল্লেখ করে জামাত আমিরের প্রশ্ন, তারেক রহমানের ইশারায় দুর্নীতি কেন বন্ধ হয় না? চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা। এমনকি 1 বছর ধরে দিতে পারছে না অফিস ভাড়াও। আহত জুলাই যোদ্ধাদের দেয়া যাচ্ছে না চিকিৎসা সহায়তাও। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে কাজ চলছে। নূরে আলমের রিপোর্ট। উত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেপ্টেম্বরে জুলাই শহীদ এবং আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 1 বছর পর থেকে আর্থিক সংকটে পড়তে শুরু করে প্রতিষ্ঠানটি। এখন এই সংকট চরমে। টাকার সংকটে 12 মাস ধরে অফিসের ভাড়া দেয়া যাচ্ছে না, বেতন পাচ্ছেন না কর্মীরা। এখানে বেশিরভাগই চাকরি করেন জুলাই শহীদ পরিবারের স্বজন এবং জুলাই যোদ্ধারা। শুধু শহীদ পরিবার যারা আছে শুধু তারা না, এখানে যতটুকু স্টাফ আছে তারা প্রত্যেকেই না ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো মনোবল নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসী যে এটা ভেঙে গেলে আসলে আহত শহীদ পরিবার কোথায় যাবে।
জুলাই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যখন কার্যক্রম শুরু করে ৩৮৩ কোটি টাকার প্রয়োজন থাকলেও অনুদান সহ বরাদ্দ দেয়া হয়েছিল ১২৪ কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে ৮৩১টি শহীদ পরিবারকে ৪২ কোটি এবং ৬,১২৭ জন আহত ব্যক্তিকে ৭৮ কোটি টাকা সহায়তা দেয়া হয়। তবে বর্তমান আর্থিক সংকটে আহত অনেকেই চিকিৎসা সহায়তাও দেয়া যাচ্ছে না। আহতরা যারা চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে এবং যারা আহতদের মধ্যে যাদের যে প্রাপ্যটা পাওয়ার কথা, এই জায়গাটা যদি সরকার বিবেচনা করে। অজস্র মানুষের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আর এজন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। সংকট কাটাতে সরকার আন্তরিক জানিয়ে শিগগিরই এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের সকল মহলে যেভাবে সরকার পদ্ধতিগতভাবে বাজেট বরাদ্দ করে, কারণ এগুলো কাজগুলো সরকারেরই কাজ, যেটা আমরা করছি, সেখানে আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকার এটা দিতেই দেওয়া। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন। গতরাতে তিনি এ অভিযোগ দাখিল করেন। এতে বলা হয় 28 জুলাই কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যোগদানের আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে দাবি করা হয়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ওসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জিএস সালাউদ্দিন আম্মার ও শিবির নেতা সহ 9 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া 17 থেকে 18 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত অভিযোগ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানের বাবা বাদী হয়ে অভিযোগ করেন। মামলার বিবরণীতে বলা হয় 27 জুলাই দুপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান করছিলেন মাহমুদুল হাসান। এ সময় 19 থেকে 20 জনের একটি দল সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলতে গেলে সেখানেও তাকে মারধর করা হয়। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীর বাড্ডায় রাস্তা পরিষ্কারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে যানবাহন চালকরা। রোজগারে টান পড়েছে হাজারো যান চালকের। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশজুড়ে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের প্রভাব পৌঁছে গেছে বাসাবাড়ির চুলা পর্যন্ত। হোঁচট খাচ্ছে রাজধানীর পরিবহন খাত, বিপাকে চালক এবং যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস, ফলে ঘুরছে না গাড়ির চাকা। জমার টাকা আয় করতে গিয়ে দিশেহারা সিএনজি এবং রাইড শেয়ারিং চালকরা। গোটা দিন মিলে মনে করে 2-3 বার করে গ্যাস পাম্পে ঢোকা লাগে। যে জায়গায় 300 টাকা ঢুকবে 50 টাকা 40 টাকার করে গ্যাস পাই, তো গাড়িটা চলায় কিভাবে? 60 টাকা 50 টাকার গ্যাস দিয়ে একটা আপডাউন করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়। ওইলা রাস্তায় টাইনে আনা লাগে, বাইন্দে আনা লাগে, এরকম সিস্টেম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যাইয়া অনেক সময় গ্যাস পাই,
পাই না, পাম্প বন্ধ হয়ে যায়। এই পাম্পে পাই না, ওই পাম্পে যাই, ওই পাম্পে পাই না, এই পাম্পে যাই, এটাই করি, আর কি করব। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ কম থাকায় সিস্টেম লস দিয়ে হলেও খোলা রাখতে হচ্ছে পাম্প। এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মেন লাইনের সাথে এলএনজি যোগ করার কারণে আমরা কিছুটা আর কি গ্যাসের স্বল্পতা পূরণ হয়েছে আর কি। গ্রাহক ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেওড়াপাড়ে আছেন সহকর্মী শাহরিয়ার শমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্যান্য স্থানের মতো রাজধানীতেও কিন্তু গ্যাস সংকটের যে তীব্র ভোগান্তি সেটি কিন্তু সকাল থেকেই লক্ষ্য করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে গিয়েছে তেজগাঁ, বনানী, গুলশান, বাংলা মোটর, বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখলাম যে গ্যাসের কিন্তু ব্যাপক সংকট কাজ করছে এবং এই সংকটে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানীর পরিবহন খাত। কারণ এখানকার অধিকাংশ যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু সিএনজি নির্ভর। সেক্ষেত্রে যারা সিএনজি চালক যারা আছেন, রাইড শেয়ারিং চালক যারা আছেন, তারা তাদের যানবাহন যখন পাম্পে নিয়ে আসছেন এসে দেখছেন অধিকাংশ পাম্প বন্ধ। তারা বলছেন যে অধিকাংশ পাম্প বন্ধ এবং এটি আমরাও লক্ষ্য করেছি যে রাজধানীতে যে কয়টি গ্যাস পাম্প আছে তার অধিকাংশগুলোই মালিকরা বন্ধ রেখেছেন। এ বিষয়ে মালিকদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে জাতীয় গ্রিডে যে গ্যাস আসছে না, সেই না আসার কারণে তাদের গ্যাসের লাইনে চাপ আসছে না। চাপ না আসার কারণে তাদেরকে বাধ্য হচ্ছেন তারা এই পাম্পগুলো বন্ধ রাখার জন্য। এদিকে চালকদের সাথে আমরা কথা বলেছি, চালকরা বলছেন যে তাদের দৈনিক যে জমা, সেই জমার টাকা তারা মালিককে তারা দিতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় কিন্তু তারা পাচ্ছেন না। অপরদিকে তারা গ্যাস না পাওয়ার কারণে কিন্তু তারা তাদের দৈনিক আগের মতো যে ভাড়া, সেই ভাড়া কিন্তু তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা তাদের গাড়ি নিয়ে বসে থাকার উপক্রম হয়েছে। এবং ব্যক্তিগত কিছু গাড়ি চালক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তেলের দাম অতিরিক্ত হওয়ার কারণে তাদের মালিকরা তাদেরকে গ্যাসে গাড়ি চালানোর জন্য বাধ্য করেন। সেক্ষেত্রে তারা ঘন্টার পর ঘন্টা আসছেন পাম্পে এবং সেখানে এসে গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। তো রাজধানীতে গ্যাসের সংকটের কারণে যে স্বাভাবিক যে গণপরিবহন ব্যবস্থা সেটি কিন্তু প্রায় ভেঙে পড়ার উপক্রম। তো রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেওড়াপাড়ায়। রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দুপুরে নিহতের বাসায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক। প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়া হবে। পাশাপাশি 2 লাখ টাকা অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রতিদিনের মতো বর্জ্য ব্যবস্থাপনার কাজে বেরিয়েছিলেন শেফালী বেগম, কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। শুক্রবার ভোরে সড়ক পরিষ্কারের কাজ করার সময় একটি দ্রুতগতির গাড়ি শেফালী বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। লাইট নেই, আমরা 3টা বাজার একটা লাইটও নাই। আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। খবর পায় সবাই ধরে আসি, আর শুনি যে বাসায় নিয়ে এসে সাথে সাথে গাড়িও ধরতে পারে নাই, তো গাড়ি তো গেছে। সবাই আমার মা আমার জন্য দোয়া করবেন, এটাই সবার কাছে আশা। দুর্ঘটনার পর মরদেহ বাড্ডায় শেফালী বেগমের বাসভবনে নেওয়া হলে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শেফালী বেগমের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে দেয়া হবে চাকরি। পাশাপাশি পরিবারকে 2 লাখ টাকা আর্থিক অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। এরপরেও আমাদের যে আউটসোর্সিং এ কর্মরত আছে যে কোম্পানির কাছে, সেই কোম্পানি ওনাদেরকে ওনার 1 বছরের পুরো বেতন যা হয় সেটা পরিবারকে দিয়ে দেবে। বাদ জুমা শেফালী বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় হজ ও ওমরাহ মেলা। মেলা উপলক্ষে রয়েছে বিভিন্ন ছাড়। মেলার দ্বিতীয় দিনে মহাসচিব বলেন, এমন আয়োজনে হজ ও ওমরাহ প্রত্যাশীদের প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে। এক ছাদের নিচে দেশের নিবন্ধিত হজ এজেন্সিগুলোর সম্মিলনে আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ মেলা। হাবের এই আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আসছেন হজ ও ওমরাহ প্রত্যাশী অনেকে। দর্শনার্থীরা জানান, মেলায় এসে বিভিন্ন ট্রাভেল এজেন্সির দেয়া সুযোগ সুবিধা তুলনা করে সিদ্ধান্ত নিতে পারছেন তারা। জানতে পারছেন হজ ও ওমরাহ সংক্রান্ত নানা তথ্য। সব অফিস তো আর চেনা জানা নাই,
তো পাওয়া যায় না। তো এই জায়গায় সব এজেন্সিগুলো একসাথে হওয়ার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে। এক একটা স্টলে ঘুরে ভালোই লাগছে, বিভিন্ন ভালো ভালো সার্ভিস শুনতে পেরেছি। আমি নিজেও জানতাম না যে আমি আল্লাহর ঘরে ইনশাল্লাহ যাব, কিন্তু আল্লাহ যে আমাকে দেখেছে এতেই আমি অনেক খুশি হয়েছি। মেলা উপলক্ষে বিভিন্ন অফার দিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো, পাশাপাশি এতে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন প্রতিষ্ঠান। যারা আমাদের সাথে আমাদের প্যাকেজগুলো কনফার্ম করে তারপরে দেখা গেছে এটার উপরে কিছু টাকা আমরা ডিসকাউন্ট করে থাকি। হজের ক্ষেত্রে 30,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এটা আমাদের যে প্রাক নিবন্ধনটা আছে, এই প্রাক নিবন্ধনটা আমরা মেলা উপলক্ষে হাজী সাহেবদের জন্য ফ্রি দিচ্ছি। হজের দিনগুলিতে কোনো কোনো সময় 10 থেকে 11 ঘন্টা লাগে। তো হজ মেলা উপলক্ষে ফেয়ার উপলক্ষে আমরা হাজীদের জন্য বুলেট ট্রেন, এই লং ট্রান্সপোর্টেশন রুটটাতে আমরা বুলেট ট্রেনের একটা কমপ্লিমেন্টারি সার্ভিস দিচ্ছি। হজ কেন্দ্র করে প্রতারক চক্রের দৌরাত্ম্য কমাতে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। কোনো রকম ব্যক্তি বিশেষের প্ররোচনা না পড়ে মালিকানা লাইসেন্সের সঠিক তথ্য যাচাই করে আপনারা হজ উমরার জন্য চুক্তিবদ্ধ হবেন এবং লেনদেন করবেন। 3 দিন ব্যাপী মেলার এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস, ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের, ঐতিহাসিক পদক্ষেপ বললেন ট্রাম্প। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষার বহুমুখী সংকটে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। কেউ কারোর পেছনে লেগে নেই, এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরই দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। যারা শেষ করছে তারা আসলে কতভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 বছর পর কমল নীতি সুদ হার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদ হার 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 2রা অগস্ট থেকে কার্যকর হবে নতুন এই সুদ হার। সিলিয়া সুলতানার রিপোর্ট।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি খরচ বেড়ে যাওয়া, রপ্তানিতে ভাটা, ঢিলে ঢালা রিজার্ভ আর ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সব মিলে 2024-এর অক্টোবরের মুদ্রানীতিতে কঠোরতা এনে নীতি সুধার 10% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন সরকারের অপেক্ষায় বিদেশি বিনিয়োগেও ছিল হ্রাসটান। এ সময় ডলারের বিপরীতে টাকার দরপতন কিছুটা ঠেকানো গেলেও কমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি, কমেছে বিনিয়োগ, হারিয়েছে কর্মসংস্থান। তবে নতুন সরকারের প্রথম মেয়াদে বন্ধ কলকারখানা সচল ও দেশি বিদেশি বিনিয়োগ ফেরানোর উদ্যোগ নেয় সরকার। বাজেটে কর ছাড়ের সহায়তার পর প্রায় 2 বছর পর এবার একক অঙ্কে ফিরে এলো নীতি সুদের হারও। বৃহস্পতিবার নীতি সুদের হার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অলস টাকার চাপ কমবে ব্যাংকগুলোতে, বলছেন অর্থনীতিবিদরা। অর্থনীতির অলস টাকা পড়ে থাকা মানেই কিন্তু হচ্ছে যে দিন শেষে আমার যে মানে যে আমরা যে প্রবৃত্তির কথা বলি, আমরা যে গ্রোথের কথা বলি, এগুলো কিন্তু কমে আসবে এবং এর মাধ্যমে ঝুঁকিও বাড়বে, মানে বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়বে। আর দিন শেষে আমার টাকার কারেন্সি ভ্যালু কিন্তু হারাবে, কারণ আপনি রিজার্ভের পরিমাণও দেখবেন কিন্তু অনেক টাকা এখন। মনিটারি পলিসি বিভাগের বোর্ড সভায় মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনা করে নীতি সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সপোর্ট ওরিয়েন্টেড না, দেশি বিদেশি লোকাল সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই নীতি সুধার বেশি থাকায়, ব্যাংক ইন্টারেস্ট বেশি থাকার কারণে। আমাদের মূল এক্সপোর্ট, আপনি যখন বিভিন্ন দেশে আমাদের এক্সপোর্ট কমবে বাড়বে, তার পরিণতিতে কি হবে, আপনার ফোকাসটা কিন্তু একটা প্রোডাক্টের দিকে থাকে। সো এই জায়গাটাই চেঞ্জ করতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। বৈরী আবহাওয়ার অজুহাতে বাড়ানো সবজির দাম কমেনি এক সপ্তাহেও। 100 টাকার ওপরে বেশিরভাগ সবজির কেজি, কাঁচামরিচের দাম 400 টাকা ছুঁই। বাড়ছে পেঁয়াজের ঝাঁঝো, আর প্রতি ডজনে 10 টাকা বাড়তি ডিমের দাম। এ অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা। সবজির বাজারে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতাদের। 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। প্রতি কেজি করলা 120, কচু 70 থেকে 80, ঝিঙা ও ঢেঁড়স 80, টমেটো 100 থেকে 120, গাজর 100, লাউ 80 থেকে 100, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। গত সপ্তাহের দরেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়। সব জিনিসে মোটামুটি দাম বাড়তে, এখন আমরা তো ছোটোখাটো চাকরিবাদা করি, সেরকম অবস্থা মানে রাতের নাগারা চলে গেছে সবকিছু। আমদানি কম, বাজারে মরিচ নেই। আমরা তো আগে মরিচ বেচতাম 5 বস্তা 6 বস্তা, এখন দিনে বেশি 1 বস্তা। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি একটু রেঞ্জের ভিতরে আছে, কিন্তু তারপরও হাতের বাইরে, হাতের নাগালে এখনো আসে নাই। এবারে যে সবকিছু মিলে গেছে সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা করে নিচে নামছে, কিছু এলে কমছে, রোজ যেহেতু উঠছে। স্বস্তি নেই ডিমের বাজারেও। ডজন প্রতি 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি কেজি। কমার কোনো লক্ষণ নাই, কিনলে বিভিন্ন খামারগুলো বন্ধ হয়ে যেতে গেছে, এই কারণে সামনে বাড়তে পারে। গেছে সপ্তাহে আমরা বিক্রি করছিলাম 130 টাকা ডজন, এই সপ্তাহে ঘুরতে না ঘুরতে আবার 140 টাকা ডজন হয়ে গেছে। লালটা সাদাটা হয়ে গেছে 130 টাকা। প্রতি ডজনে প্রায় 10 টাকা করে প্রতি সপ্তাহে বাড়তে আছে। মধ্যবিত্ত তাদের মাঝে আসলে একটু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাজারের বৃদ্ধির কারণে। ডজন প্রতি 145 টাকার মতো এরকম আসে, তাহলে আমাদের মতো ফ্যামিলিগুলো আসলে কোথায় যাবে? বিক্রেতারা বলছেন আবহাওয়া স্বাভাবিক থাকলে সরবরাহ বাড়বে। আগামী সপ্তাহে বাজারে স্বস্তি ফেরার আশা তাদের। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। অন্যদিকে পটুয়াখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার 10 জনের একটি দল রুমার বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যায়। 10 জনের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যায়। জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কেওক্রাডোম এলাকায় বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে বগালেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন তারা। পরে খোঁজাখুঁজির পর রাত 12টার দিকে খাদের কয়েক ফুট নিচ থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশের বাইরের খবর, গাজার মানুষকে বাঁচাতে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিরস্ত্রীকরণে সম্মতি দিয়েছে সংগঠনটি। আর এর বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে, ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপই কার্যকর হবে না। হামাসের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,341 জনে পৌঁছেছে। প্রায় 2 বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর গাজা ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি উঠেছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, গাজাবাসীকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই তারা অস্ত্রের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন। সমঝোতা অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র ধাপে ধাপে জাতীয় কমিটির নিয়ন্ত্রণে যাবে এবং একই সঙ্গে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। হামাসের আলোচক গাজী হামাদ স্পষ্ট করে বলেছেন, নিরস্ত্রীকরণের পুরো প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। তালিকা তৈরি, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করবে ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা। হামাসের শর্ত, ইসরায়েল সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং চুক্তির অন্যান্য অঙ্গীকার বাস্তবায়ন করলেই কেবল নিরস্ত্রীকরণের ধাপ এগোবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, নিরস্ত্রীকরণ সম্ভব হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন হবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী দায়িত্ব নেবে। পরে একটি অরাজনৈতিক প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি সরকার গঠনেরও পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির পথ এখনো পুরোপুরি মসৃণ নয়। হামাস বলছে, ইসরায়েল প্রতিশ্রুতি ভাঙলে তারাও কোনো ধাপ বাস্তবায়ন করবে না। অন্যদিকে মধ্যস্থতাকারীরা আশা করছেন, আন্তর্জাতিক তদারকি ও পারস্পরিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে গাজার যুদ্ধ পরবর্তী নতুন প্রশাসনিক কাঠামো এবং পুনর্গঠনের পথ এবার বাস্তবে রূপ নিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 34 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর খনিতে 10 জন শ্রমিক আটকা পড়েন। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বেলুচিস্তানের খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী নিহত প্রত্যেক খনি শ্রমিকের পরিবারকে 5 লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লিংয়ে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন দেশের সাইক্লিস্টরা। হাতিরঝিলে সাইক্লিং চ্যালেঞ্জে অংশ নিতে এসে এই সম্ভাবনার কথা জানান তারা। প্রত্যাশা, সরকারের নতুন করে ক্রীড়া কর্মসূচিতে যুক্ত হবেন সাইক্লিংও। সূর্য ওঠার তখনও অনেকটা সময় বাকি। কর্মব্যস্ত রাজধানী ছুটির দিনে যখন গভীর ঘুমে, ঠিক তখনই হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার প্রাঙ্গণে শুরু হয় 2 চাকার রোমাঞ্চকর লড়াই। ভোর 4টা বাজতেই প্যাডেলে পা রেখে গতি আর সহনশীলতার পরীক্ষায় নেমে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইক্লিস্টরা। হাতিরঝিলে আয়োজিত সাইক্লিং চ্যালেঞ্জে এদিন এমটিবি ও রোড বাইকিংয়ে মোট 4টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের প্রায় 250 সাইক্লিস্ট লড়াইয়ে নামেন। এ সময় সাইক্লিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। সাইক্লিং ইভেন্ট আমাদের জন্য হচ্ছে একটা মানে কাইন্ড অফ লাইক মিলন মেলা। সাইক্লিংকে নার্সিং করার জন্য যে মেন্টরিং দরকার, সেটার জায়গায় আমাদের আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। আজকে সাইকেলিংটা খুবই ভালো লেগে, সবসময় রানিং করি। আজকে আউট অফ অর্ডিনারি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস ট্রাই করলাম, আমরা এখানে সাইকেলিং করলাম, খুবই ভালো, অসাধারণ লেগেছে। ভোর 4টায় আইটিটি ক্যাটাগরি দিয়ে শুরু প্রতিযোগিতার। এরপর দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই পিটিটি সহ একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় সাইকেলিং চ্যালেঞ্জ। ইভেন্ট শেষে পুরস্কার গ্রহণ করেন সাইক্লিস্টরা। তবে দেশের অবহেলিত এই স্পোর্টসকে নিয়ে আক্ষেপের সুর ছিল অনেকের মাঝেই। নতুন ইয়াংস্টারদের হান্ট করা শুরু হয়েছে নতুন করির মাধ্যমে। আমি এটাই এক্সপেক্ট করি সাইক্লিংটা আসুক। যদি সরকারিভাবে আমাদেরকে গাইড করা হয়, অনুমোদন দেওয়া হয়, তো আমরা ইনশাআল্লাহ আরও ভালো ইমপ্রুভ করতে পারবো আমাদের সাইকেলিংয়ের জন্য। এমন আয়োজনে উচ্ছ্বসিত আয়োজকরাও। পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও সাইক্লিংকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের। আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়ালি অনেক বড় একটা বাধা অতিক্রম করতে হয়। এদিন আইটিটি মাউন্ট বাইকে চ্যাম্পিয়ন জিমেন চাকমা, রোড বাইকে জিতেছেন সাদাত হোসেন আলিফ। আর দিনের আকর্ষণীয় টিটিটি রোড বাইকে চ্যাম্পিয়ন বিডিসি ওয়ার্ড বুমার্স, আর মাউন্ট বাইকের চ্যাম্পিয়ন দল টার্টেল স্কোয়াড। এছাড়া নারীদের রেসে জিতেছেন শবনম আক্তার, আর বাচ্চাদের লড়াইয়ে সূর্য দাস।
রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। উখিয়ায় ঘুরে দেখবেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন। দেশে ফিরলে গ্রেফতারে ব্যত্যয় হবে না আইনের। এবং চাঁদাবাজদের কাছে হয়রানির শিকার পরিবহন শ্রমিকরা। সরকারি দলের লোকদের বিরুদ্ধে অভিযোগের তীর জামাত আমিরের। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বান। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।